আজ শুক্রবার মহাশিবরাত্রি। বাবা ভোলানাথের আশীর্বাদে প্রত্যেক বছর এই দিনটাতে আমি নির্জলা উপোস করে কিভাবে শিবরাত্রি পালন করি আজ সেই গল্পই তোমাদের সঙ্গে করব। আজ আমি ভীষণ খুশি। প্রত্যেক বছর এই নীল ষষ্ঠী আর শিবরাত্রির দিনটা আমার খুব খুব ভালো লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে রোজকারের মতো পুজো দিয়ে নিয়েছি। যেহেতু একার সংসার তাই কিন্তু আমাকেই সবটা সামলাতে হয়। পুজো দিয়ে একটু নিরামিষ রান্নাবান্নাও করে নিয়েছি, কারণ কি তোজোর বাবা যেহেতু উপোস থাকবে না, তাই ওদের জন্য একটু ডাল আর আলু ভাজা বানিয়েছি। পুজো রান্নাবান্না সবকিছু সেরে তোজোকে নিয়ে কোচিং ক্লাসে চলে গিয়েছিলাম। একটু আগেই জাস্ট ঘরে ফিরে এসে তোজোবাবুকে স্নান করিয়ে দিয়েছি। ও বললো, মা আমি এখন একটু ড্রয়িং করব। যেহেতু আজ ভোলা বাবার পুজো তাই ও কিন্তু শিবলিঙ্গ, ত্রিশূল, বেলপাতা এগুলোই আঁকাআঁকি করছিল। তো চলো, আমার গোবিন্দ, আমার ভোলানাথ, মা লক্ষ্মী, গণেশজি, মা দুর্গা, মা তারা সবাইকে তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। আর এদিকে সকাল সকাল তো বর্মশাই পুজোর বাজারও করে নিয়ে এসেছে। ডাব, ফল, আতপ চাল, মিশ্রি, এছাড়া যে কলা, দই, দুধ, ফল সমস্ত বাজার কিন্তু করে নিয়ে এসেছে। আর আমার কর্তামশাইকে একবার জাস্ট লিস্ট করে দিলেই কিন্তু ও সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসে। আর এটাই কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। টিউশন ক্লাস থেকে ফিরেই তোজবাবু বলছে, মা শিবের পুজো তো তুমি টিভিতে শিবের গানই চালাও, তো সেটাই চালিয়ে দিয়েছি। সকাল থেকে নম শিবের গানগুলোই হচ্ছিল। আর কি রান্না হয়েছে তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই। তো দেখো, এখানে অল্প করেই ভাত করেছি তোজোর বাবার জন্য। আর এখানে তোজোর যেহেতু একটু লম্বা লম্বা করে আলু ভাজা খুব পছন্দ, তাই একটু লম্বা লম্বা আলু ভাজা করেছি। আর একটু নিরামিষ ডাল করেছি টমেটো দিয়ে। চলো, রান্নাবান্নাগুলো তো দেখিয়ে দিলাম। এখন আর কোনো কাজ নেই। সেই সন্ধ্যাবেলায় শিব চতুর্দশী লাগবে, তখন কিন্তু পুজো করব আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তোমরা কিন্তু প্লিজ কেউ চলে যেও না, আমার সঙ্গে থেকো। আর তোজোবাবুও কিন্তু আজ খুব খুশি, বলছে, মা আমিও তোমার সঙ্গে রাত জাগবো। ও কিন্তু গত বছর আমার সঙ্গে রাত জেগেছিল, মাঝে মধ্যে একটু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু অনেকটা টাইম জেগেছিল, জানো তো বন্ধুরা। তো চলো, তোমাদের সঙ্গে একেবারে আবার সন্ধ্যাবেলায় কথা হচ্ছে। যেহেতু সকালে স্নানের পর রান্নাবান্না করেছি, ওদেরকে খেতে দিয়েছি, তো এঁটো কাটা ছোঁয়াছুঁই হয়ে গেছে, তো সেই কারণে আবারও এখন যাব স্নান করতে। তো স্নান করে একেবারে পরিপাটি হয়ে নেব পুজোর জন্য। তো দেখতেই পাচ্ছি এখানে শাড়ি নিয়ে নিয়েছি, কারণ কি পুজোর দিন আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। তো চলো ঝটপট স্নান করে শাড়ি পরে চলে আসি। তো কেমন লাগছে বন্ধুরা আমাকে শাড়ি পরে কমেন্ট করে জানিও। কিন্তু জানো তো, আমি বেসিক্যালি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, কিন্তু এই যে কাজের দৌড়ঝাঁপ এত, যে কারণে শাড়িটা আর পরাই হয় না। তো এখন আমি চলে যাব ঠাকুর ঘরে টুনি লাইট সেট করতে। যেহেতু পুজোর দিন ঠাকুর ঘরটা একটু না সাজালে হয়। আর আমার তো জানোই তো, এই ঘরে সব থেকে প্রিয় দুটো জায়গা হচ্ছে রান্নাঘর আর ঠাকুর ঘর। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু টুনি লাইট, আমি আর তোজোবাবু দুজনে মিলে একদম টুনি লাইট লাগিয়ে সেট করে নিয়েছি। এবারে সুইচটা দিয়ে দেখো কত সুন্দর লাগছে। আর তোজোবাবু তো সন্ধ্যা থেকে নেচেই চলেছে। ও তো মানে ঠাকুরের গান চালালে নিজেকে সত্যি আর সামলাতে পারে না, অবিরত নেচে যায়। ওকে থামানোই তখন মুশকিল হয়ে ওঠে। তো যেহেতু আমি একা একা পুজো করবো, তো চলো আস্তে আস্তে পুজোর সরঞ্জাম সব শুরু করি। পুজোর জোগাড় যন্ত্র তো একাই করতে হবে, আর সারা রাত জেগে পুজো করবো। আমার তো ভীষণ ভালো লাগছে। আচ্ছা বন্ধুরা, সবাই বলে শিবরাত্রি পালন করলে নাকি শিবের মতো বর পাওয়া যায়। তাহলে ছেলেরা কেন শিবরাত্রি পালন করে? আমার তো মনে হয় ওসব কিছুই নয়। শিবকে মন ভরে ডাকা, তার কাছ থেকে আশীর্বাদ লাভ করা, এটাই বোধহয় শিবরাত্রির প্রধান কারণ। আগে যখন শিবরাত্রি পালন করতাম, শিবকে শুধু একটা কথাই বলতাম, আমার পরীক্ষায় ভালো রেজাল্ট করে দিও, আমার বাবা মাকে ভালো রেখো, আর তুমি যা করো সব যেন ভালোর জন্য করো। কখনো শিবের মতো বর চাই এটা তো আমি চাইনি। হয়তো চাইনি বলেই আমার ভোলানাথ আমাকে ঠিক তার মতোই একটা স্বামী দিয়েছে, যে কিন্তু আমার অপমান একদম সহ্য করতে পারে না। আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে আর ভীষণ যত্নে রাখে। তার থেকেও বড় কথা, ও কিন্তু রেগে গেলে ভীষণ খতরনাক হয়ে ওঠে। আমাকে যতটাই আগলে রাখে, আমাকে কেউ কষ্ট দিলে সেটাও মেনে নিতে পারে না। আর ও যদি কষ্ট দিয়েও থাকে, কিছুক্ষণ পর 1000 বার ক্ষমা চায়। তো এই জন্যই আমি ওকে অনেক ভালোবাসি। সবথেকে বড় কথা, শিবকে মনে প্রাণে চাইলেই সে নিজে এসেই ধরা দেয়। তো আমি কখনো শিবের কাছে বলিনি যে আমাকে ভালো বর দিও, অনেক সুন্দর বর দিও। আমি শুধু চেয়েছি যে তুমি আমার সঙ্গে থেকো, আমার সমস্ত বিপদ আপদ, ভালো সময় খারাপ সময়, আমার দুঃখে সুখে সব সময় তুমি আমার সঙ্গে থেকো। তো আজও কিন্তু ভোলানাথ আমার সঙ্গেই আছেন। আর দেখতেই পারলে সমস্ত পুজোর কিন্তু জোগাড় আমার প্রায় শুরু হয়ে গেছে, আর চতুর্দশীও লেগে গেছে, সেই কারণে আমি বসে গেছি। আর জানো তো বন্ধুরা, বিয়ের আগে আমরা প্রায় 12-13 জন মেয়েরা মিলে একসাথে শিবরাত্রি
শিবরাত্রি করতাম। এই আমাদের পাড়ার মেয়েরা আস্তে আস্তে বিয়ে হতে হতে না প্রায় সবার বিয়ে হয়ে গেছে। যে বছর আমার বিয়ে হয় সে বছর যে শিবরাত্রিটা ছিল আমরা মাত্র 3 জন করেছিলাম, আমি, আমার বোন আর আমার একটা জেঠুর মেয়ে। এখনকার শিবরাত্রির সকালটা শুরু হয় সংসারের কাজকর্ম দিয়ে, বাট বিয়ের আগে কিন্তু একদম অন্যরকম ছিল। সকাল থেকে শুরু হতো ফুল, দূর্বা, বেলপাতা, আকন্দ ফুল এই সমস্ত জোগাড় করতে করতে। এখানে যেমন ডাব কিনে আনতে হয়, আমাদের কিন্তু সেরকমটা ছিল না। বিয়ের আগে গাছ থেকে ডাব পাড়া, ফুল, বেলপাতা জোগাড় করা, তারপর স্নান করে সবাই মিলে একসাথে শাড়ি পরে মন্দিরে জল ঢালতে যাওয়া, সেখান থেকে ফিরে এসে আকন্দ ফুলের মালা গাঁথা, পুজোর যোগাড়যন্ত্র করা, এইভাবেই কিন্তু সন্ধ্যা হয়ে যেত। আর সন্ধ্যা হয়ে গেলেই বেশ গায়ে কাঁটা দিয়ে উঠতো। এবারে রাত জাগবো, শিব ঠাকুরের গল্প শুনবো, গান শুনবো, এরম করতে করতে কখন যে 4টে প্রহর শেষ হয়ে যেত বুঝতেই পারতাম না। আর যেহেতু সবাই মিলে করতাম বেশ ভালো লাগতো। শিবের কাছে কখনো পুজো করে কিচ্ছু চাইনি, শুধু বলতাম আমার বাবা মাকে ভালো রেখো, আমার পরীক্ষায় রেজাল্ট দিও, ব্যাস। যেটা আর কি সবাই বলে থাকে, শিবরাত্রি করছিস কেন, শিবের মতো বর পাওয়ার জন্য? সেটা কিন্তু একদমই হয়নি। আজও যখন আমি ভোলানাথকে প্রণাম করি, আমি একটাই আশীর্বাদ হিসাবে একটা জিনিসই চাই, যে ঠাকুর তুমি যেটা ভালো হয় সবসময় সেটাই করো, আর সবসময় আমাদের মাথার ওপর তোমার আশীর্বাদের হাতটা রেখো, তাহলেই হবে। এতটুকুই চাওয়া তোমার কাছে। আর তুমি নিজে অবশ্যই ভালো থেকো, তুমি ভালো না থাকলে আমাদেরকে কে ভালো রাখবে বলো? তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু প্রথম প্রহরের পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগে আমার কুলদেবতা মানে আমার সমস্ত ঠাকুর দেবতাকে ফলের ভোগ দিয়ে দিলাম, তারপর দেখো মিষ্টিও দিয়ে দিয়েছি। আর এখন আমি প্রথমে ডাবের জলে স্নান করিয়ে তারপর দুধ গঙ্গা জলের যে পঞ্চামৃত বানিয়েছিলাম, দই, ঘি, মধু এসব দিয়ে, সেটা দিয়ে স্নান করিয়ে দিলাম। স্নান করানোর পর পরিষ্কার যে বিশুদ্ধ গঙ্গা জল সেটা দিয়ে আরও একবার স্নান করে নিলাম। এইভাবে স্নান করিয়ে আমি আমার ভোলানাথকে একটা সুন্দর পুষ্পপত্রে রেখে দিলাম। এবারে কি আরতি করে নেব। আমি যেভাবে পুজো করে এসেছি বিয়ের আগে থেকেই এখনও ঠিক সেইভাবেই পুজো করি। আর আমরা সবাই জানি আমাদের ভোলানাথ একটা বেলপাতাতেই সন্তুষ্ট, অত মন্ত্রতন্ত্র কিছুই লাগে না। মনের ভক্তি আর অন্তরের ভালোবাসা এটা থাকলেই কিন্তু ভোলানাথ সন্তুষ্ট হন। তো আমি কিন্তু সেইভাবেই আমার মতো করে পুজো করে নিচ্ছি। 5 রকম ফল সাজিয়ে নিয়েছি, নৈবেদ্য দিয়ে দিয়েছি, আর এখানে দেখো যেটাকে বলে পুণ্যপত্র, আমি সেটাও সাজিয়ে নিয়েছি, আর ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়েছি। আমার ভোলানাথকে আজকে যে কী ভালো লাগছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর দেখো মাঝখানে 2টো প্রহর আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একেবারে চলে এসেছি চতুর্থ প্রহরে, যেটা কিনা ভোর 5টার সময় ছিল। 4টে প্রহর কিন্তু আমার ভীষণ ভালোভাবে পুজো সম্পন্ন হয়ে গেছে। চলো বাইরেটা একবার দেখিয়ে দিই, কারণ কি বাইরে কিন্তু ভোর হয়ে গেছে। এই দেখো ভোরের আলো ফুটে গেছে। তো এখন কিন্তু আর শোবো না, একেবারে স্নান করে আরও একবার ঠাকুরকে ভোগ দিয়ে তারপর শিবের প্রসাদ খেয়ে আমি আমার উপোস ভঙ্গ করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভোলানাথে আশীর্বাদে তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। আবারও কাল চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলো না কিন্তু, আর লাইক তো অবশ্যই করো। তো চলো, আমার প্রিয় খিচুড়ি প্রসাদ দিয়েই কিন্তু আমি আমার দুপুরের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। তো চলো, টাটা।